আজ আপনাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা কম্পিউটার বেসিক সম্পর্কে দেখেছি, নোটপ্যাড, ফাইল সেভ, ডিলেট কার্ট এগুলো সম্পর্কে দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক বিষয়গুলো। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা 22-এর ভার্সন এবং এটার এই যে টাস্ক বারে, এই যে নিচে এটাকে বলে টাস্ক বার। টাস্ক বারে এখানে দেখেন এআই লেখা আছে। এটার উপর যদি আমরা একটা ক্লিক করি, এটা ওপেন হতে মোটামুটি 4-5 সেকেন্ড সময় লাগে। এই অ্যাপসটা ওপেন হতে 4-5 সেকেন্ড সময় লাগে। তো আমরা অপেক্ষা করি, আপনারাও ওপেন করেন। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওকে। এই হচ্ছে প্রথম ইন্টারফেস ওপেন হওয়ার পর। ভালো করে খেয়াল করবেন, এখানে উপরে এটাকে বলা হয় মেনু বার। ফাইল, এডিট, অবজেক্ট এগুলো মেনু বার। আমরা ভিতর থেকে এই অপশনগুলো দেখতে পারবো। আবার ডান সাইডে দেখেন, আমরা এই তিনটে অপশন ওই যে নোটপ্যাড যখন শিখছিলাম তখন এগুলো দেখেছি। এটার মানে মিনিমাইজ করা মানে পুরোপুরি কাটা না, ব্যাকএন্ডে থাকবে। এটা শর্ট করা যাবে, আবার ফুল করা যাবে, আর এটাতে কেটে দেওয়া। আমরা কাজ শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাপস কাটবো না, কেটে দিলে আবার ওপেন হতে 5-7 সেকেন্ড সময় লাগবে। তো আমরা যদি ব্যাকএন্ডে অন্য কাজ করতে চাই, ব্যাকএন্ডে রাখতে চাই, সেক্ষেত্রে মিনিমাইজ করে রাখবো। এরপর আসছে নিউ। এই অপশনগুলো দেখালাম, এই মেনু বার, এগুলো সম্পর্কে একদম মানে ডিটেলসে আমরা পরবর্তীতে দেখব। এখন দেখেন এখানে নিউ, ওপেন। তো নিউ থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারবো। আর ওপেন অপশনের মাধ্যমে আমরা যদি আগে কোনো কাজ করে থাকি, ওই কাজগুলো, ওই ট্যাম্পলেটটা আমরা আবার ওপেন করার জন্য এই ওপেন অপশনে ক্লিক করব। তো আমরা এখন নিউ ফাইলে ক্লিক করার পর এই অপশনটা এসছে। এই নিউ ফাইল অপশনটা আমরা ফাইল থেকে নিউয়ে গেলেও পেয়ে যাব, ফাইল থেকে নিউতে গেলেও একই অবস্থা। আবার এর শর্ট ফর্ম হচ্ছে Ctrl+N, তাহলে নতুন ফাইল আসবে। এই পাশে বসে তো আমরা এই নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য 3টা অপশন পেলাম, নিউ ফাইল, ফাইল থেকে নিউ এবং Ctrl+N। এরপর দেখেন এটা হচ্ছে রিসেন্টলি যে আচ্ছা, মোটামুটি 4 মিনিট আপনারা লেট করেছেন। আপনারা 4 জন 20 টাকা করে বের করেন তাড়াতাড়ি। আমি গুরুত্ব সহকারে বলছিলাম আপনাদের যে লেট করা যাবে না। এই যে আমি আপনাদের ওনার নয় পরীক্ষা ছিল, আর আপনাদের হ্যাঁ এরকম উদাসীন হলে হবে না, ক্লাসটা গুরুত্ব সহকারে দিতে হবে। আপনাদের প্রত্যেকের কোর্সের জন্য আপনাদের সংস্থা এক একজন জন প্রতি 9,000 টাকা করে দিয়েছে। এই টাকাটা অন্যরা, আপনারা তো শুধুমাত্র আপনারা না, আমার আরও আগে 6টা ব্যাচ ক্লাস হচ্ছে, তারা প্রত্যেকে 9,000 টাকা করে ক্লাস করছে। আপনাদের এর গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা ক্লাসেও আপনাদের দেখেন কত টাকা করে আপনাদের ব্যয় হচ্ছে। তো ভালো করে খেয়াল করেন, এখানে মানে আমি রিসেন্টলি যে ফাইল নিয়েছি সেইগুলোর সাইজ এখানে দেখাচ্ছে। আবার এখানে সেভ অপশন আছে, মোবাইল। তো আমার এখানে কোনো সেভ ফাইল নাই। এখানে মোবাইল, এই বিভিন্ন ফোনের মডেল আছে, iPhone X, বিভিন্ন ফোনের মডেল আছে আর কি। তারপরে ওয়েব, আমরা সাধারণত ওয়েব এবং প্রিন্টের সাইজ দিব। ওয়েব বলতে আমরা ওয়েবসাইট বা ফোনে যে ইন্টারফেস দেখতে পারি এগুলোকে ওয়েব বলে। ওয়েব আর প্রিন্টের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র কালার মুডে। কালার মুড হচ্ছে ওয়েবে থাকে RGB আর প্রিন্টে হয় CMYK। প্রিন্ট বলতে যে ডিজাইন করে আমরা প্রিন্ট করে বের করি, যেমন ব্যানার, পোস্টার কিংবা বইয়ের মড়ক হতে পারে, যেগুলো আমরা প্রিন্ট করে বের করি, ওইগুলোর কালার মুড হয় CMYK। আর ওয়েব হচ্ছে যেগুলো ওয়েবসাইটে থাকে বা ফোনে বা ফেসবুকে থাকে। মানে ধরেন আপনি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করবেন কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা কোম্পানির জন্য, আপনি ওদের প্রমোশনাল একটা পোস্ট ডিজাইন করবেন, সেই জন্য আপনার কালার মুড নিতে হবে RGB। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কালার মুডে। আচ্ছা, আমি নিজের মতো করে একটা বানাবো। সেক্ষেত্রে প্রথমে এখানে লেখা আছে আনটাইটেলের এখানে আমি দিতে পারি আজকে আপনাদের কততম ক্লাস, ক্লাস 3, তাই না? তো এটা আমি এই প্রজেক্টের নাম দিয়েছি ক্লাস 3, প্রজেক্ট বা ফাইল, ডকুমেন্ট যাই বলেন। এখানে খেয়াল করেন
এখানে হচ্ছে পরিমাপের একক, এখানে পিক্সেল দেওয়া আছে। এখানে চাইলে আপনি অন্যান্য পরিমাপের এককও নিতে পারেন। পরিমাপের একক বলতে কি বোঝেন? ইঞ্চি, সেন্টিমিটার, এগুলো হচ্ছে পরিমাপের একক। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেলে কাজ করব। পিক্সেল বলতে কি? একটা কলমের ফোঁটা যতটুকু জায়গা দখল করে ওইটাকে মনে করেন একটা পিক্সেল। তো আমরা পিক্সেলে কাজ করব বেশিরভাগ সময়। আর কিছু ক্ষেত্রে ফিট, ইঞ্চি বা সেন্টিমিটার, মিলিমিটার এগুলোতে কাজ করা হয়, কিন্তু খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেল। তো পরিমাপের একক আমি পিক্সেল সিলেক্ট করলাম এবং ওয়াইড আমি 800 দিচ্ছি। 800 না, 1200 দিই, 1200। আচ্ছা, এখানে হাইটটা 800 দেওয়া যেতে পারে। হাইট, উচ্চতা কম হবে, চওড়ার দিকে বেশি হবে। এইভাবে আমি একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ড তৈরি করছি। এরপর এখানে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন লম্বাটায় ক্লিক করলে দেখেন ওয়াইড কমে 800 হয়ে গেল আর হাইট বেড়ে 1200 হয়ে গেল। আবার ওরিয়েন্টেশন, এটা মানে চওড়া আর লম্বা করা আর্টবোর্ডের। আর এখানে আর্টবোর্ড কতটা নিব? তো সাধারণত আমরা এখন একটা আর্টবোর্ডই নিব, কিন্তু যখন আমরা বিজনেস কার্ড বা মেনুর কার্ড ডিজাইন করব তখন বিজনেস কার্ডে তো 2 পার্ট হয়। তো আমরা সেই সময় আমরা 2টা আর্টবোর্ড নিব। আপাতত আমরা শেখার জন্য একটা আর্টবোর্ড নিচ্ছি। এরপর আসছে ব্লিড। ব্লিডটা হচ্ছে যে অংশটুকু কেটে বাদ যায়। ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, বিজনেস কার্ডের সাইড কিন্তু পরবর্তীতে ডিজাইন করার পর কেটে বাদ দেয়, সাইজ করে। তো এটা হচ্ছে সে ব্লিড এরিয়া সিলেক্ট করার জন্য। তো ওইটা আমরা আপাতত নিব না। আর কালার মোড এখানে ইলাস্ট্রেটরে 2টাই আছে, RGB এবং CMYK। ফটোশপে আবার 4-5টা মুড আছে। তো আমরা RGB সিলেক্ট করছি এবং এরপরের অপশনটা হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট এখানে 72 PPI আছে। PPI এর পূর্ণরূপ হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। এখানে আমরা 300 PPI নিলে ইমেজ কোয়ালিটি ভালো হবে। ভাই মাউসটা ছেড়ে এইদিকে খেয়াল করেন। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পৃষ্ঠা ওপেন হলো, যার পরিমাপ হচ্ছে চওড়ার দিক থেকে 1200 পিক্সেল আর হাইটের দিক থেকে 800 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডে আমরা ডিজাইন করব এবং যদি কোনো জেপিজি ইমেজ, আমরা যে ফোনে ছবি তুলি না, এটা জেপিজিতে সেভ হয়। তো আমরা যদি ক্লায়েন্টকে কোনো কিছু দেখাতে চাই সেক্ষেত্রে আমরা তো জেপিজি ইমেজে সেভ করব। সেক্ষেত্রে এই সাদা অংশটুকুই সেটাই সেভ হয় এবং আমরা চাইলে কাজ এই আশপাশেও করতে পারি, এই ফাঁকা জায়গায়ও করতে পারি। কিন্তু যখন আমরা ইমেজ আকারে সেভ করব তখন অবশ্যই এর ভিতরে ডিজাইনটা আনতে হবে। এই হচ্ছে বিষয়। এখন এই বাম পাশের এইগুলোকে বলা হচ্ছে টুলবার। এখানে মনে করেন এটা হচ্ছে পেন টুল, এগুলো সিলেকশন টুল, টেক্সট টুল, বিভিন্ন টুলস আছে। উপরের এইটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এইটা হচ্ছে ট্যাব। মাল্টিপল ট্যাবে আমরা কাজ করতে পারবো। এখানে আমি আবার সেট করে দিচ্ছি। এখানে চাইলে আমি কন্ট্রোল N প্রেস করে অথবা ফাইল থেকে নিউতে গিয়ে আমি আরেকটা হচ্ছে ট্যাব নিতে পারি। মাল্টিপল ট্যাবে আমরা কাজ করতে পারি। এটা ধরেন লোগো ডিজাইন করলাম, এই পাশে একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, এভাবে আমরা মাল্টিপল কাজ করতে পারি। এরপর এটা কন্ট্রোল প্যানেল বললাম। এরপর এটা হচ্ছে প্যানেল। বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য বিভিন্ন প্যানেল ইউজ করা হয়। যেমন ধরেন আমি একটা কিছু লিখবো, টেক্সট, এই টেক্সটটা লিখলাম, এটার ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই প্যানেলটা ইউজ করতে পারি। আমি একটু বড় করে দেখাই। ধরেন এই ফন্টটার স্টাইল চেঞ্জ করব, তো আমরা এই প্যানেল থেকে খুব সুন্দর করে বিভিন্ন ফন্ট আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে শুধুমাত্র ফন্ট চেঞ্জ না, অনেক ধরনের প্যানেল আছে আমাদের কাজের সুবিধা, ডিজাইনের সুবিধার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো আপনাদের এখন কাজ হচ্ছে একটা ডকুমেন্ট নিয়ে দেখাবেন 1200 বাই 800 পিক্সেলের। 1200 হবে ওয়াইড এবং হাইট হবে 800। এই আর্টবোর্ড, এই পরিমাপের একটা আর্টবোর্ড নিয়ে দেখাবেন। পরিমাপের একক হবে পিক্সেল। আমি আরেকবার দেখাই দিই, আমি অনেকের মনে নাও থাকতে পারে। দেখেন, আর যারা নতুন এসছেন জাস্ট নিচ থেকে এই AI লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে সফটওয়্যারটা ওপেন হবে। এরপর ফাইল থেকে নিউ অথবা এখান থেকে নিউতে ক্লিক করে নতুন ডকুমেন্ট নেবেন, নিয়ে এখানে নাম দিবেন ক্লাস 3 এবং এখানে লিখবেন 1200 এবং হাইট লিখবেন 800। পরিমাপের একক হবে পিক্সেল এবং এরকম একটা আর্টবোর্ড নিয়ে দেখান। সবাই পারবেন না? দ্রুত করে দেখান। এই যে এখানে যেভাবে আছে এভাবে নিয়ে দেখান।
আচ্ছা সবাই পেরেছেন তাই না? এদিকে খেয়াল করেন, সবাই তো পেরেছেন নাকি? এখন আমরা এই ইলাস্ট্রেটরের মাধ্যমে সাধারণত লোগো ডিজাইন মানে ওয়ার্ল্ড ওয়াইড সব লোগো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করা হয় এবং আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন খুব ভালোভাবে এই সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারবো। এটা একটা পেইড সফটওয়্যার কিন্তু আমরা ক্র্যাক ইউজ করি। তো এটা খেয়াল করেন, এইটা হচ্ছে টুলস বার। আমি সব কিছু আগে পরিচিতি করাই দিই। এদিকে খেয়াল করেন, এইদিকে 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 খেয়াল করতে হবে। এই বাম পাশে এটা হচ্ছে টুল বার। এখানে মনে করেন এটা পেন টুল, বিভিন্ন টুলস আছে। আমি টুল সম্পর্কে সব কিছু পরিচয় করাবো। আমি আগে এগুলো ইন্টারফেস সম্পর্কে আগে পরিচয় করাই। এই যে বাম পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করলে এটা এক লাইন হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে 2 লাইন হয়ে যাচ্ছে। এরপর এটা কোনো কারণে যদি আমরা এই জায়গায় ক্লিক করে ধরে টান দিই তাহলে এটা বাইরে চলে আসবে এবং আমি এই যে কোনো জায়গায় রাখতে পারবো। কিন্তু এরকম যেমনি সেমনি টানা উচিত হবে না। এটা আবার ওখানে সেট করবেন কিভাবে দেখেন, মাউসের কার্সরটা এই জায়গায় ক্লিক করে টান দিলে এটা মুভ হবে। তো এটা যখন আমি বামে নিয়ে যাচ্ছি দেখেন ব্লু হয়ে যাচ্ছে, দেখেন ব্লু হয়ে যাচ্ছে, তখন ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা এখানে পারফেক্টলি সেট হয়ে যাবে। আবার এইটা অনেকে এখানে টান দেয়, টান দিলে এটা বেরিয়ে আসে। তো এই ট্যাবটা আবার আমি ঠিকভাবে সেট করব কিভাবে, এই জায়গায় ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এরপর এটা কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল অনেকের নাও থাকতে পারে। এই কন্ট্রোল প্যানেল আনতে হবে উইন্ডো থেকে, এই যে কন্ট্রোল, এই যে চলে গেল, আবার উইন্ডো থেকে কন্ট্রোল, এই কন্ট্রোল প্যানেল চলে আসলো। এরপর বাম পাশে এই প্যানেলগুলো অনেকের আমার যেরকমভাবে আছে আপনাদের নাও থাকতে পারে। এগুলো আমরা কিভাবে সেট করতে পারি খেয়াল করেন, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে বিভিন্ন প্যানেলটা এবার এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক করলে লম্বা, এই অবস্থায় থাকলে আমার কাছে কাজের জন্য সুবিধা মনে হয়। বিভিন্নভাবে সেট করা যায়, যেমন এটা যদি আমি টেনে নিয়ে চলে আসি, এটা আমি চাইলে এখানে রেখে ডিজাইন করতে পারি। তো আমার কাছে মনে হয় সবসময় এভাবে পরিপাটিভাবে সাজিয়ে রাখাটা উচিত হয়। তো এভাবে রেখেছি। এখন আমরা প্রথম থেকে শুরু করব। খেয়াল করেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল, সিলেকশন টুল, জুম, হ্যান্ড সব কিছু দেখব। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে যাই। আচ্ছা খেয়াল করেন, আমাদের বেশিরভাগ সময় কাজ হয় হচ্ছে এই সিলেকশন টুলে। সিলেকশন টুল হচ্ছে কোনো কিছু সিলেক্ট করার জন্য। আচ্ছা এদিকে কথা বলা যাবে না। এখানে আমরা কোনো কিছু যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো একটা অবজেক্ট নিতে হবে। তো আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটা এভাবে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করলাম। শেপটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। ব্ল্যাক এখানে 2টা কালার আছে, মাঝখানে হচ্ছে সাদা কালার আর সাইড দিয়ে ব্ল্যাক কালার। এটা আমরা সাদার উপর সাদা বোঝা যাচ্ছে না। আমি যদি এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই, এই সাদা অংশটাকে বলা হয় আর্টবোর্ড। এটা সিলেক্ট করা যায় না। সিলেক্ট আমরা কোনো একটা অবজেক্ট নিলে ওইগুলো করা যায়। খেয়াল করেন এটা হচ্ছে একটা অবজেক্ট যার হচ্ছে ফিল কালার হোয়াইট আছে আর স্ট্রোক কালার। আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবেন। জুম করছি, এই যে সাইড দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক একটা স্ট্রোক আছে। এই সাদাটাকে বলা হচ্ছে ফিল কালার। মাঝখানে যে কালারটা থাকে এটাকে বলা হয় ফিল কালার, আর সাইডের কালারকে বলা হয় স্ট্রোক কালার। তো আমি একটু ভালোভাবে পরিচয় করাই। দেখেন এটাতে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি তাহলে আমি যে একটা বক্স নিব সে বক্সের পরিমাপ আমি চাইলে আগে থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে 500 পিক্সেল বা হচ্ছে নিচেও 500 পিক্সেল দিচ্ছি, তাহলে একটা স্কোয়ার শেপ তৈরি হবে। এবং এখানে যদি ওকে দিই তাহলে দেখেন একটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা বক্স ক্রিয়েট হয়েছে। আমরা হাইট নিয়েছিলাম কত পিক্সেল, 800 পিক্সেল, তাই না? এখান থেকে এইটুক যদি 500 হয়, নিচের টুক কয়েকটুক হতে পারে 300 পিক্সেল। তো এই হিসেবে আচ্ছা আমি এটার সাইজ পরবর্তীতেও আমি আবার চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস, আপনারা যখন কোনো কিছুর সাইজ গুগলে সার্চ দিবেন ওখানে হাইট ওয়াইড লেখা থাকে না অনেক সময়। সেক্ষেত্রে আপনারা প্রথম মাপটা ভেবে নেবেন ওটা ওয়াইডের মাপ, চওড়ার মাপ।
এবং পরের মাপটা হচ্ছে হাইটের মাপ। এখানে খেয়াল করেন, এখানে লেখা 500 পিক্সেল বাই 500 পিক্সেল, কিন্তু কোনটা হাইট কোনটা ওয়াইড লেখা নাই, তাই না? আমরা ভেবে নিব প্রথমটা ওয়াইডের মাপ এবং পরেরটা হাইটের মাপ। তো আমি এটা হাইটের মাপ যদি 800 পিক্সেল করতে চাই তাহলে সেকেন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমি এটা 800 পিক্সেল করে ফাঁকা জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন এটা 800 পিক্সেল হয়ে গেছে। এই যে 800 পিক্সেল, উপরের দিকে একটু বেশি আছে, এই দেখেন একদম পারফেক্টলি আর্টবোর্ডের সাথে খাপ খেয়ে গিয়েছে। আবার এটার মাপ যদি আমি এই দিক থেকে বাড়িয়ে 1200 করতে চাই তাহলে কি করতে হবে, এইটা 1200 করতে হবে, তাই না? প্রথমটা ওয়াইডের মাপ ওকে দিলাম, এই যে এটা 1200 পিক্সেল হয়ে গেছে। এটা যদি আমি বাম পাশে টেনে নিয়ে যাই, এই যে সিলেকশন টুলের সাহায্যে আমরা এটা মুভ করতে পারছি, সিলেক্ট করতে পারছি, আবার কাস্টমাইজও করতে পারি। খেয়াল করেন, এই যে আমি এটা 800 পিক্সেল বা 800 পিক্সেল করেছি। এবার খেয়াল করেন, এটা চাইলে এই যে আমি কিন্তু সিলেকশন টুলে আছি, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এগুলোকে বলা হয় বাউন্ডিং বক্স, এই যে ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউসের কার্সরটা নিয়ে যাই তাহলে দেখবেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্নর মতো হয়েছে। ওই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যদি ড্র্যাগ করি তাহলে এটা ছোট বড় হবে। আবার চাইলে এইভাবে রোটেট করা যাবে, এইখান থেকে ছোট করা যাবে, আবার এই জায়গায় এই অ্যারো চিহ্ন থেকেও ছোট বড় করা যাবে। তারপর এখান থেকে চাইলে কর্নারগুলো রাউন্ডেড করা যাবে। বিভিন্ন কাজ আছে, আমরা এক এক করে সব দেখব। এখন আপনাদের করণীয় হচ্ছে একটা, সবাই আগে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন, একটা ক্লিক করবেন, করে 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা বক্স নেবেন। নেওয়ার পরে এটার মাপ এই কন্ট্রোল প্যানেল থেকে প্রথমে হাইটের মাপ 800 পিক্সেল করবেন, ওকে। এবার এইটা এই জায়গা পারফেক্টলি সেট করবেন, দেখবেন মিলাই, দেখবেন আপনার আর্টবোর্ড সাইজ ঠিক আছে কিনা। এরপর ওয়াইডের মাপটা চেঞ্জ করবেন, ওয়াইডের মাপটা 1200 করবেন, করে এটা পুরোপুরি সেট করবেন। করেন দ্রুত। ছয়টা জিরো, সব পাসওয়ার্ড 6 হয়েছে না সবার? এইদিকে হয়েছে ভাই? আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমার আসলে প্রথম চান্সে এত কঠিন করা উচিত হয়নি। এবার খেয়াল করেন, আমি এটা কেটে দিচ্ছি এই শেপটা। এবার কিছু বিষয় আমি আগে ক্লিয়ার করি। এটা এই যে জুম ইন জুম আউটটা শিখতে হবে। কোনো কারণে দেখেন আর্টবোর্ডে যদি আমি অতিরিক্ত জুমে চলে যাই, এটা আমি আবার জুম আউট করব কিভাবে। জুম ইন জুম আউট আমরা কয়ভাবে করতে পারি খেয়াল করেন। প্রথমত যদি আমি আর্টবোর্ডের বাইরে চলে যাই, অন্যান্য জায়গায় চলে যাই, আমি আর্টবোর্ডটা সামনে আনবো কিভাবে, কন্ট্রোল চেপে ধরে 0-তে প্রেস করলে আর্টবোর্ডটা 100% জুমে আমার সামনে চলে আসবে। এটা কিভাবে, কিবোর্ডের CTRL একদম বাম পাশে একদম নিচে Ctrl+0, কিবোর্ডে 0-তে প্রেস করলে আর্টবোর্ডটা সামনাসামনি চলে আসবে। এবার এই কন্ট্রোল ধরে আমি যদি প্লাসে প্রেস করি তাহলে একটু একটু করে জুম হতে থাকবে, আর যদি মাইনাসে প্রেস করি, একটা একটা করে ক্লিক করি, একটু একটু করে জুম আউট হবে। এটা একটু সবাই ট্রাই করেন। প্রথমে Ctrl+0 দেন, দেখেন আর্টবোর্ডটা সামনাসামনি আসবে। এরপর Ctrl+ প্রেস একটা একটা করে ক্লিক করতে থাকেন, দেখেন জুম হবে। Ctrl+ দিলে জুম হবে, আর Ctrl- দিলে জুম আউট হবে। এটা 0, এটা তো ও, এইটা 0, এই যে কিবোর্ডে এখানে 0 আছে, এটা প্রেস করুন। ওর পাশে ওই বাম পাশে দেখেন মাইনাস+ আছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য বেশি সহজ না, সব থেকে সহজ হচ্ছে, আচ্ছা আরেকটা পদ্ধতি দেখাই। এখানে আমাদের একটা টুলসই আছে জুম ইন জুম আউটের, খেয়াল করেন, এই যে জুম টুল, একদম লাস্টের টুলসটা, এই টুলে থাকা অবস্থায় এটাতে ক্লিক করেছি, দেখেন মাউসের কার্সরে ওই ম্যাগনিফাইং গ্লাস না কি বলে ওইরকম কিছু দেখাচ্ছে, প্লাস আছে। এখন ক্লিক করলে একটু একটু করে জুম হবে, যেখানে ক্লিক করছি সেখানে জুম হচ্ছে, তাই না? আবার অল্টার চেপে ধরে, ALT চেপে ধরে যদি আমি ক্লিক করি তাহলে জুম আউট হবে, যেখানে ক্লিক করব সেখানে জুম আউট হবে। আবার এমনি নর্মালি ক্লিক করতে থাকলে, কিবোর্ডের মাউসের লেফট বাটন ক্লিক করতে থাকলে সেটা জুম হবে। এটা আমরা দুইটা পদ্ধতি দেখলাম, কিন্তু আমি এই দুইটার একটাও ব্যবহার করি না। শুধুমাত্র Ctrl+0 দিয়ে আমি আর্টবোর্ডের বাইরে চলে যাই,
এই সব জায়গায় চলে যায়। সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আর্টবোর্ডটা সামনাসামনি আনবো, Ctrl+0 প্রেস করলে সামনে চলে আসে, এইটা ব্যবহার করি। কিন্তু জুম ইন জুম আউট করি আমি সাধারণত অলটা চেপে ধরে, কিবোর্ডের অলটা চেপে ধরে মাউসের যে স্ক্রলটা আছে এটা ঘুরাইলে জুম ইন জুম আউট হয়, এবং মাউসের কার্সর যেখানে রাখবো সেখানে জুম হবে, এবং চাকাটা উপরের দিকে ঘুরাইলে জুম হবে, এবং যদি আমি নিচের দিকে ঘুরাই তাহলে জুম আউট হবে। মাউসের চাকাটা মানে কার্সরটা যেখানে রাখবো, এই যে এটাকে বলে কার্সর, যেটা নাড়াচ্ছি, কার্সরটা যেখানে রাখবো সেটা জুম হবে এবং জুম আউট হবে। তাহলে জুম ইন জুম আউট শিখলাম। এইবার আমার কোনো কারণে উপরে নিচে যেতে হবে, তাহলে কি করতে হবে? চাকাটা ঘোরাতে হবে, তাই না? এই যে এখানে চাকা ঘোরানো যায়, অথবা এই যে ডান সাইডে এখানে একটা স্লাইড আছে, দেখেন এটা ধরেও আমি ডানে বায়ে সরাতে পারছি, উঁচু নিচু করতে পারছি। আর নিচে একটা স্লাইড আছে, এটার মাধ্যমে ডানে বায়ে সরাতে পারছি। কিন্তু এটা আমরা কখনোই ব্যবহার করা হয় না। এখন আমি যেটা করি, কিবোর্ডের সবচেয়ে বড় বাটন স্পেস, এটা চেপে ধরলে কিবোর্ডের মাউসের কার্সরটা দেখেন হাত হয়ে যাচ্ছে। এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বায়ে সরান। আমি যা যা বলছি এগুলো সবাই করেন, মানে এই যে স্পেস ধরে ডানে বায়ে সরান, উঁচু নিচু করা যাবে। আবার এমনি নর্মালে চাকা ঘুরাইলে উপরে নিচে আসবে। এরপর অলটার ধরে, সব থেকে গুরুত্বপূর্ণ, অলটার ধরে চাকাটা ঘুরাতে হবে, জুম ইন জুম আউট হবে। কি হয়েছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা দুইটা টুল সম্পর্কে দেখেছি, প্রথমটা সিলেকশন টুল আর এই রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলে আমি আবার যাচ্ছি, গিয়ে আমি যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, পিছনে ভাই পিছনে, সামনে আসেন, আপনি সামনে আসেন, আপনি সামনে এসে এখানে বসেন, এখানে সিট খালি আছে, এখানে আসেন। এই যে মাঝেরটায় বসেন, এই সামনেরটায় খেয়াল করেন। এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে একটা বক্স তৈরি হলো। এর কালার আছে দুইটা, ফিল কালার আছে হোয়াইট, স্ট্রোক কালারে আছে ব্ল্যাক। এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি। আবার এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার চাইলে আমরা নান করে কালারটা অফ করে দিতে পারি। আমরা দুইটাই কালার অফ করা শিখবো। দেখেন এখান থেকে আমি প্রথমে এটা ব্ল্যাক নিচ্ছি, নিয়ে আমি যদি এখান থেকে ফিল কালারটা নান করে দিই, এই যে ফিল কালারটা নান করে দিলাম, এটা নান হয়ে গেল, মানে দেখেন এই কালারটা নাই। আমি যদি এটা বামে সরাই, দেখেন এর মাঝে যে কালারটা ছিল সেই কালারটা নান করে ফেলেছি। আবার চাইলে এখান থেকে কালার নিতে পারি, আর এখান থেকে স্ট্রোক কালারটা আমরা চাইলে নান করে দিতে পারি। এখান থেকে শুধুমাত্র এখান থেকেই না, আমরা আরও অপশন আছে, এই যে বাম পাশ থেকেও এটা অফ করতে পারি, অন করতে পারি। তো খেয়াল করেন, এটা যদি আমি, আচ্ছা বেশি কঠিনে যাব না, একদম সহজ থেকে স্টেপ বাই স্টেপ যাব আমরা। এক মিনিট আমি আপনাদের ইটা দেখে নিই। রেক্ট্যাঙ্গেল টুল, সিলেকশন টুল, জুম টুল, হ্যান্ড টুল। এই জুম টুল হ্যান্ড টুল দেখানো হয়ে গেছে। এবার ফিল অ্যান্ড স্ট্রোক দেখাবো। তার আগে সিলেকশন টুলটা আগে ভালো করে দেখে নিই। সবাই একটা বক্স নেবেন, এরকম ছোটো একটা বক্স ক্রিয়েট করবেন। করার পর সিলেকশন টুলের সাহায্যে আমি যদি এটা একটা ক্লিক করে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এরকম নয়টা না 8টা বাউন্ডিং বক্স তৈরি হয়েছে। উপরে 3টা, এখানে একটা, এখানে একটা, তাহলে 5টা, আর এই 3টা নিচের 3টা। এই বাউন্ডিং বক্সের কাজগুলো একটু খেয়াল করেন। এখানে উপরেরটায় ক্লিক করে যদি আপনি উপরের দিকে টানেন, ক্লিক করে মাউসের লেফট বাটন ধরে রাখতে হবে, এবার মাউসটা সরাতে হবে, তাহলে এটা লম্বা হবে। একই সাথে যদি ডান সাইডে আসেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি যদি ডান দিকে টান দেন তাহলে এটাও লম্বা হতে থাকবে। এরপর
আপনারা যদি চান যে এটা রোটেট করবেন, সেক্ষেত্রে এই যে এই কর্নারে আসলে এই যে মাউসের যে কার্যটা এটা চেঞ্জ হয়ে রাউন্ডেড হয়েছে, তো এটা ক্লিক করে ধরে আপনি চাইলে এটা রাউন্ড মানে রোটেট করতে পারবেন। আচ্ছা, এরপর খেয়াল করেন, আমি চাইলে এই যে 4টা ডট, এখানে একটা এখানে একটা, এই 4টা ডট যদি যে কোনো একটাতে ক্লিক করে ধরে আপনি টান দেন, তাহলে দেখবেন কর্নারগুলো রাউন্ডেড হচ্ছে। তো আমি যে কয়টা বিষয় বললাম, প্রথমে আপনারা কি করবেন, রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন, গিয়ে একটা ড্র করবেন, এরকম করে কালারটা এখান থেকে ডাবল ক্লিক করে এই যে এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করবেন। এই যে এখান থেকে যে কোনো একটা কালার, এই যে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে দিবেন। দেওয়ার পর স্টক কালারটা এখান থেকে নান করতে পারেন। অনেকের আবার এখানে কাজ করতে চায় না, ওই যে কম্পিউটারগুলো এখনও একটু প্রবলেম দেখা দিচ্ছে, ওটা কাজ করতে চায় না, সেক্ষেত্রে কালার যেভাবে আছে থাকুক। আপনাদের কাজ হবে এখন সিলেকশন টুলে গিয়ে এগুলোকে একটু ছোট বড় করে দেখা, মুভ করানো, তারপর হচ্ছে কর্নার রাউন্ড করা, তারপরে রোটেট করা। এই 3-4টা বিষয় আপনারা একটু করে দেখান। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। রেক্ট্যাঙ্গেল টুলটা দেখলাম, এবার সিলেকশন দেখছি, জুম হ্যান্ড টুল দেখছি, ফিল অ্যান্ড স্ট্রোকটা দেখতে হবে ভালো করে। তার মানে আমরা কি বুঝলাম এতক্ষণে, যে এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় যদি একটা বক্স ক্রিয়েট করি, এটা চাইলে আমরা মুভ করতে পারি। এই সিলেকশন টুলের কাজ দেখছি এতক্ষণে, আমরা এক এক করে শুধু টুলসের কাজ দেখব। তো প্রথম টুলের কাজ হচ্ছে এটা সিলেকশন টুল, একই সাথে মুভ টুল। আবার এই টুলের সাহায্যে আমরা অবজেক্ট ছোট বড় করতে পারছি। এরপর এটার হচ্ছে কর্নার রাউন্ডেড করতে পারছি, আবার এই কর্নারে গিয়ে রোটেট করতে পারছি। অনেক কিছু করা যাচ্ছে একই টুলের সাহায্যে। এবার কোনো কারণে আমার মনে হলো এই যে এই অবস্থা আমি চাচ্ছি না, একটু ব্যাকে যাব, তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড দিলে একটু একটু করে ব্যাকে যায়, মানে এটাকে বলা হয় আনডু। আর আমি যে এই আনডুটা করলাম, এইদিকে খেয়াল করেন সবাই, আমি যে আনডুটা করলাম, এই আনডুটা আমি চাচ্ছি না, আমি আগেই ছিলাম ভালো ছিলাম এরকমটা চাচ্ছি। তাহলে আবার কন্ট্রোল শিফট জেড দিতে হবে। দেখেন এই যে এরকম রাউন্ডেড ছিল না, কন্ট্রোল শিফট একই সাথে সেপে জেড, তাহলে রিডু হবে। আর আনডু করতে হলে কন্ট্রোল জেড। এটা একটু ট্রাই করেন তো সবাই, কন্ট্রোল জেড চাপ দেন এবং কন্ট্রোল শিফট জেড দেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় কথাটা, তাহলে আবার জিজ্ঞেস করতে পারেন। আপনি আইসোলেট মোডে চলে গেছেন, এই আইসোলেট মোড যদি অফ হয়ে যায়, ফাঁকা জায়গায় টান দিতে হবে। এবার কন্ট্রোল জেড প্রেস করেন। আগে করেছি কন্ট্রোল শিফট জেড এর কাজ কি বুঝেছেন আপনারা? ওকে, আচ্ছা এরপরে আসি রেক্ট্যাঙ্গেল টুল, সিলেকশন টুল, জুম টুল, জুম হ্যান্ড, ফিল অ্যান্ড স্ট্রোক দেখাবো। এবার ফিল অ্যান্ড স্ট্রোক কী জিনিস এটা আমরা এখন ভালো করে দেখব। প্রথমে এদিকে খেয়াল করেন ভাই, আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করে দিই, আমি যখন কথা বলবো এটা আপনাদের জন্য নতুন, কিছু মনে করবেন না, এদিকে খেয়াল করবেন সবাই, এইদিকে খেয়াল করবেন, আর ওই কম্পিউটারের দিকে কেউ তাকিয়েন না।
যখন একটা নতুন কিছু দেখাবো আপনি এটা মিস করে যাবেন, আপনি দেখবেন আর পারছেন না, তাহলে তো ঝামেলা। তো প্রথমে এই যে নিচে এই অপশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এটাকে বলে ফিল কালার, এটাকে বলে স্ট্রোক কালার। আমরা চাইলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে রিভার্স করতে পারি। রিভার্স, এখানে ক্লিক করলাম স্ট্রোক হলো, এখানে ক্লিক করলাম ফিল কালার হলো। আবার চাইলে দুইটা কালারই নিতে পারি। এই যে এটা হচ্ছে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক। ডিফল্টভাবে কি থাকে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ফিল কালারে থাকে হোয়াইট, স্ট্রোকে থাকে ব্ল্যাক। তো আমি ডিফল্টভাবে একটা বক্স ক্রিয়েট করছি। এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করছি। এটাতে ফিল কালার আছে হোয়াইট, স্ট্রোক কালার আছে ব্ল্যাক। আমরা এটা রিভার্স করতে পারবো এখানে ক্লিক করে। রিভার্স করলে কি হলো বলেন তো, কালো সাদা হলো, সাদা কালো হলো, সহজ কথা। আবার এখানে ক্লিক করলে ওই পরিবর্তন হবে। তো আমি একটা কালার নান করতে চাচ্ছি, নান করতে হলে এখানে ক্লিক করলে নান হয়ে যাবে। নান মানে কি, কালার থাকবে না। তো আমি ফিল কালারটা নান করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব, ফিল কালারটা নান হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করলে কি হবে, ওই স্ট্রোক কালার হয়ে গেল ফিল কালার, আর ফিল কালার হয়ে গেল স্ট্রোক। ফিল কালার তো নান ছিল, তাই স্ট্রোক কালার এখন নান হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, এটা রিভার্স হচ্ছে। আবার এটাও নান করে দিলে এখানে শুধু থাকবে পাত, ঠিক আছে, শুধু পাত থাকবে, যেটার কোনো কালার নেই। এই যে আমি ফাঁকা জায়গায় নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবেন কিছুই নেই। এটাই ফিলও নান, স্ট্রোকও নান, কিন্তু একটা কিছু আছে, সেটা হচ্ছে হাড় কঙ্কাল। এই যে তাই এটাকে বলে পাত। পাতের সাহায্যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হয়। তো এখানে আমি চাইলে আবার এটাতে যান ফিরিয়ে আনতে পারছি, মানে এটা দৃশ্যমান করতে পারছি এই যে কোনো একটা কালার দিয়ে। এবার আপনাদের কাজ হলো একটা অবজেক্ট নিয়ে, সেটা অবশ্যই আগে এখান থেকে বাম পাশ থেকে ডিফল্ট কালার করবেন। এখানে ক্লিক করলে যে কোনো কালারে থাকবে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ডিফল্ট কালার হবে, ফিল অ্যান্ড স্ট্রোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অবশ্যই অবজেক্টটা সিলেক্টেড থাকতে হবে। আপনি যদি সিলেকশন টুলের থেকে এর উপরে একটা ক্লিক করেন তবে এটা সিলেক্ট হবে। আরেকটা বিষয়, সিলেক্ট কিন্তু শুধুমাত্র ক্লিক করে না, আমরা ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। ড্র্যাগ বলতে কি বোঝায়, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে আসলাম, এর ভিতরে যে অবজেক্টটা থাকবে সেটাই সিলেক্টেড হয়ে যাবে। এই হচ্ছে সিলেকশন করার দুইটা পদ্ধতি। এইবার আমরা আপনাদের এখন ফিল অ্যান্ড স্ট্রোকটা ভালো করে বোঝাই। এটা আমি সিলেক্ট করলাম, দেখেন এখান থেকে স্ট্রোকের পিটি বাড়ানো যাবে এই যে কন্ট্রোল প্যানেল থেকে। অথবা যাদের কন্ট্রোল প্যানেলে প্রবলেম, অনেকের পিসিতে একটু প্রবলেম হতে পারে, তাদের ক্ষেত্রে আপনারা প্রপার্টিস প্যানেলটা আনতে পারেন। প্রপার্টিস প্যানেল কোথায় পাবেন, উইন্ডো থেকে এই যে প্রপার্টিস, উইন্ডোতে যাবেন, গিয়ে এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। আর যদি এখানে কাজ করে তাহলে তো ভালো। তাহলে এখান থেকে আমি যদি এটার মান বাড়াই তাহলে দেখবেন স্ট্রোকের মানটা বেড়ে মোটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা কয়ভাবে চেঞ্জ করতে পারেন আমি এটা একটু ক্লিয়ার করি। একবার দেখাই দিলে পরবর্তী অনেক স্টেপে এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, এই স্ট্রোকের মান আমি বাড়াতে পারবো 3-4 ভাবে। প্রথম হচ্ছে আপ অ্যারোতে যদি ক্লিক করে ধরে রাখি, আপ অ্যারোতে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরছি, এটা বাড়তে থাকছে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে কমতে থাকবে। এইবার এখানে আমি মান লিখে দিতে পারি। এখানে কত আছে, 43, আমি এখানে 70 লিখে দিচ্ছি, কিবোর্ড থেকে 70 লিখে দিচ্ছি। দেখেন 70 পিটির এটা স্ট্রোক হয়েছে। আচ্ছা, এখানে আমরা কিভাবে লিখলাম, আমি এখানে যদি 3টা ক্লিক করি অথবা 2টা ক্লিক করি তাহলে এটা সিলেক্টেড হবে, এটা কাটাও লাগবে না। সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যা লিখবেন সেটাই হবে। এই যে আমি 100 লিখছি, ওই 70 কিন্তু আর নেই, আমি কিবোর্ড থেকে 100 লিখে দিয়েছি। আচ্ছা, এইদিকে কি ব্যাপার, আমি একটা কিছু দেখাচ্ছি, এদিকে খেয়াল করতে হবে। না না, এখন করতে বলিনি তো, আমি করতে দিব, আগে বুঝতে হবে, দেখে দেখে বুঝতে হবে। এখানে আমি 100 পিটি লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন কিবোর্ডে এন্টার বাটন আপনারা 2 জায়গা পাবেন, একদম ডান সাইডের নিচে এন্টার, আবার এই যে লেটারের ডান সাইডে এন্টার আছে। তো এটা আমি আবার সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটা 50 পিটি করলাম, সরি এই যে 50 পিটি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এবার আমরা ফিল অ্যান্ড স্ট্রোকটা আমি আরেকবার এখান থেকে ক্লিয়ার করাই।
এখানে এখানে ক্লিক করলে রিভার্স হবে। এই যে স্ট্রোক কালারটা সাদা অনেকখানি 50 পিটি আকারে আছে। এবার আমি যদি একটা নান করতে চাই অথবা কালার চেঞ্জের বিষয়টা আমি বলি, এখানে যদি আমি আচ্ছা কালার চেঞ্জে পরে আসি, আগে আপনারা স্ট্রোক কালারটা মোটা করে দেখাবেন এবং এখান থেকে 3 ভাবে চেঞ্জ করবেন। আমি 2 ভাবে দেখাইছি, তাই না? এখানে আপ অ্যারো ডাউন অ্যারো একভাবে, এখানে এটা মান লিখে দিয়ে একটা, আর এখানে ডান সাইডে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে। আমি ধরেন এখান থেকে 12 পিটি দিলাম, এই যে 12 পিটি। এই যে ডান সাইডে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি একবারে 60 পিটি দিলাম, এভাবে দেওয়া যেতে পারে। আর একই সিস্টেমে প্রপার্টিস প্যানেলও এই যে এখানে, এই যে এখান থেকে আমি এই যে 80 পিটি দিলাম, কিংবা এখান থেকে আমি 7 পিটি দিলাম, এই যে এখানে ওইভাবে হচ্ছে। আবার এখানে লিখে দেওয়া যাবে, আবার এই যে আপ অ্যারোতে ক্লিক করে ধরলে মোটা হবে, চিকন হবে। আরেকটা সব থেকে সহজ মেথড আমি যেটা ইউজ করি প্রতিনিয়ত, সেটা হচ্ছে এই যে 21 পিটি লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, করে চাকাটা ঘুরাবেন, উপরের দিকে ঘুরালে মোটা হবে, নিচের দিকে ঘুরালে চিকন হবে। এটা আমি সব থেকে আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আমার কাছে এটা সহজ মনে হয়। এটা সহজ, কিন্তু সব রকমভাবে ট্রাই করতে হবে। স্ট্রোক কালারটা এই 4 ভাবে চেঞ্জ করে দেখান আপনারা। সবাই দ্রুত একটা অবজেক্ট নেবেন রেক্ট্যাঙ্গেল টুল থেকে, নিয়ে ওটার স্ট্রোক কালার। আচ্ছা আমি আরেকবার কি করবেন, অনেকের বুঝতে অসুবিধা হতেই পারে। খেয়াল করেন, প্রথমে আপনারা এই রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে একটা ড্র করবেন, একটা বক্স। তারপর অনেকের কালার নেওয়া হয়ে গেছে, ওই কালারটা এসে যেতে পারে। সেক্ষেত্রে আপনার এই যে বাম পাশে এখানে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক কালার আছে, এই যে এখানে ছোটো একটা অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন স্ট্রোক কালারটা একদম চিকন হয়ে গেছে এবং সাদা হোয়াইট এসছে। এরপর আপনারা এখান থেকে স্ট্রোকের মানটা বাড়াবেন, এখান থেকে না বাড়লে প্রপার্টিস প্যানেল থেকে বাড়াবেন, এবং 4 ভাবে বাড়িয়ে দেখান দ্রুত। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। আচ্ছা কোনো অবজেক্ট আপনারা ডিলিট করতে চাচ্ছেন, এভাবে সিলেক্ট করবেন, কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস, কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেসে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। আমি আবার এই যে আর্টবোর্ডে চলে আসলাম, Ctrl+0 প্রেস করে জুম ইন জুম আউট অল্টার চেপে চাকা ঘোরানো, মনে রাখবেন এটা সব সময় আমি ইউজ করি। জুম ইন জুম আউট হচ্ছে অল্টার চেপে চাকা ঘোরানো। আর ডানে বায়ে সরতে হলে বা উপর নিচে করতে হলে কিবোর্ডে স্পেস চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে উপর নিচে করতে হবে। এবার আমরা ফিল অ্যান্ড স্ট্রোকটা বুঝলাম মোটামুটি, ভবিষ্যতে আরও ভালোভাবে দেখবো বুঝবো। এখন ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, নিয়ে কালার করব, এখানে ড্র করলাম, এই যে একটু আগে যেভাবে নেওয়া হয়েছে ঠিক ওইভাবে আসছে। ভাই এদিকে খেয়াল করতে হবে। এটা নেওয়ার পরে এখান থেকে যদি এই সাদাটার উপর ডাবল ক্লিক করি, এই খেয়াল করেন এই সাদাটার উপরে, এই সাদাটার উপরে ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে কালারের শেড চেঞ্জ করব। আমি কি ধরনের কালার নিতে চাচ্ছি, ধরেন আমি সবুজের ভিতর নেব কিংবা ব্লুর ভিতর নেব। এবার ব্লুরও আবার কালারের শেড আছে এখানে, এখান থেকে পুরো হোয়াইট, এখান থেকে আস্তে আস্তে লাইট কালার হচ্ছে, এখান থেকে ডার্ক হচ্ছে। তো আমি এই জায়গায় রাখছি, রেখে ওকে দিচ্ছি। এটা ফিল কালার চেঞ্জ করলাম। আমি চাইলে এখানে নান করলে এখন কোনটা নান হবে বলেন তো? ফিল কালারটা। আচ্ছা আবার এই কালার নিয়ে চলে আসে, এখানে ক্লিক করে করতে দিব ভাই, একটু অপেক্ষা করতে হয় ভাই। এবার খেয়াল করেন স্ট্রোক কালারটা, এখানে যদি আমি একটা ক্লিক করি, স্ট্রোকে একটা ক্লিক করি, এটা উপরে চলে এসছে, তাই না? এবার যদি আমি নান করি তাহলে কোনটা নান হবে? স্ট্রোকটা নান হবে। আবার কালার আনতে হলে এই যে বাম পাশ থেকে এখানে ক্লিক করলে কালার চলে আসবে। কালার এসছে কিন্তু 1 পিক্সেলে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না, এটা পিক্সেল বাড়ালে বোঝা যাবে। আবার ফিল কালার উপরে আনলে এখান থেকে নান করা যাবে। তাহলে নান করার এখান থেকেও নান করা যাবে যে কোনো কালার, কিন্তু নান করার জন্য যেটা নান করবো সেটা উপরে থাকতে হবে। দেখেন এখন আছে ফিল কালারটা উপরে, এই যে এখানে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে যদি আমি স্ট্রোকে ক্লিক করি, এই দেখেন স্ট্রোকটা উপরে চলে এসেছে। এখন নান করলে কোনটা নান হবে? স্ট্রোক কালারটা নান হবে। আবার এখানে ক্লিক করলে কালারটা চলে আসবে কিন্তু 1 পিক্সেলে আছে। এইবার দেখেন আমি এবার ফিল কালারটা নান করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? ফিল কালারের এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা উপরে চলে আসবে, এখানে ক্লিক করলে এটা নান হয়ে যাবে। তো এই বিষয়টা একটু কমপ্লেক্স মনে হলেও এটা আপনাদের আয়ত্তে আনতে হবে। সবাই ট্রাই করেন, এটা একটা
অবজেক্ট নিয়ে একবার ফিল কালার নান করবেন, একবার স্ট্রোক কালারটা নান। আচ্ছা, আমি যেটা বললাম এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তাই না? খেয়াল করেন, আমি একটু জটটা ক্লিয়ার করে দিই। আমি প্রথমে একটা শেপ নিচ্ছি, এটার স্ট্রোকটা একটু মোটা করে নেবেন যাতে স্ট্রোক বোঝা যায়। এবার দেখেন এখানে ফিল কালারটা উপরে আছে, আমি যদি নান করি তাহলে কোনটা নান হবে? ফিল কালারটা নান হবে। দেখেন এটা নান হয়ে গেল। আবার এখান থেকে চাইলে এই যে নিচ থেকে এখানে কালারে ক্লিক করলে কালার চলে আসছে। আবার এখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে চুজ করে দিতে পারবো। এই যে কালার চুজ করে দিলাম। এইবার আমরা যদি স্ট্রোকে যাই, এখানে ক্লিক করলে এটা নান হবে, আবার এখানে ক্লিক করলে এটা কালার হবে এবং এটা এখান থেকে স্ট্রোকটা মোটা করা যাবে। এবার আমরা চাচ্ছি স্ট্রোকের কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে কী করবো? এই স্ট্রোকের উপর ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা এখানে নিয়ে নিবে। তো এটা সবাই করেন তো, ফিল এবং স্ট্রোকের কালার চেঞ্জ করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। আচ্ছা, আপনারা যা শিখতে যাচ্ছেন এটার লক্ষ্য বা এটা আপনারা কি উদ্দেশ্যে সময় দিচ্ছেন, এটা যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে সেই কাজে আসলে মন বসে না। এই যে আপনারা এটা শিখছেন, এগুলো টুলস, এগুলো মনে হচ্ছে ছেলেপেলের মতো রং চেঞ্জ করছে, এ করছে, লাভটা কি এরকম মনে হচ্ছে? এই কাজ শিখে মোটামুটি 3 মাসের ভিতরে আপনারা মোটামুটি লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, একটা বিজনেস ব্র্যান্ডিং করা শিখে যাবেন। আর আমি এখন চলছে আপনারা 7ম ব্যাচে, 6ষ্ঠ ব্যাচ শুরু হয়েছে মনে হয় 15 দিন আগে। তার আগের ব্যাচ 5ম ব্যাচ, ওই ব্যাচ মোটামুটি ওদের 5 মাস ক্লাস নিছি, এখনও ওদের 1 মাস মতো ক্লাস নিব। ওদের ভিতরে গতকাল ওদের ওর ভিতরে একজন এসে আমার হচ্ছে মিষ্টি কিনে দিয়ে গিয়েছে, হচ্ছে প্রথম ইনকামের জন্য 6000 টাকা একটা কাজে পেয়েছে, প্রথম ইনকাম, এই জন্য আমার মিষ্টি কিনে দিয়ে গেছে। ওর ভিতরে ওই ব্যাচে 5ম ব্যাচে ওদের 5 মাস, ওদের কিন্তু এখনও 1 মাস আমি ক্লাস নিব, 6 মাস হয়নি। একজন প্রায় 50,000 মতো ইনকাম করেছে, উনি হচ্ছে হিন্দু, প্রসঞ্জিৎ নামে। আরেকজন আছে সৌরভ নামে, ও 30,000 মতো ইনকাম করছে। এরকম 7-8 জন মতো ইনকামে গিয়েছে। তো সবাই ভালোভাবেই জানেন বর্তমান পরিস্থিতিতে ইনকাম করা অনেক কঠিন। আপনি যদি কোনো একটা কোম্পানি, কোনো একটা চাকরি করেন, কোনো দোকানে থাকেন বা করেন, ওখানে 7-8 ঘন্টা আপনার পরিশ্রম করাবে, মাস শেষে দেখা যাচ্ছে 7-8 হাজার টাকা কি 10,000 দিল। সর্বোচ্চ 15-20 হাজার পাইলেই অনেকে কত খুশি যে 15-20 হাজার টাকা চাকরি পাচ্ছে। সেই জায়গায় এখানে আপনি একদিনেও চাইলে আপনি 15-20 হাজার ইনকাম করতে পারবেন। এরকম একটা অপরচুনিটি, এরকম একটা স্কোপ, সেখানে কেন আপনারা গুরুত্ব দিবেন না? তো সবাই একটু গুরুত্ব সহকারে, প্রথম ক্লাসে আশা করি সবাই ছিলেন। আমি আপনাদের রোড ম্যাপ, আপনারা আসলে এই 6 মাসের জার্নিতে আপনারা কোন পর্যায়ে যাবেন না যাবেন ওটা সম্পর্কে ক্লিয়ার করেছি। তো এই যে আপনারা ক্লাসে লেটে আসছেন, অনেকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। ওই যে একজন বললো হচ্ছে জ্বর আসছে, আবার বলছে যে পরিবারে ঝামেলা চলছে। আসলে জ্বরটা আমার মনে হচ্ছে মিথ্যা বলছে, ওই কোনো ঝামেলা হচ্ছে, ও আসলে গুরুত্ব নেই ক্লাসের প্রতি, ফ্রিতে ক্লাস করছে। আগের ব্যাচগুলোতে ওরা ক্লাস মানে ক্লাস শেষ হয়ে যায় তাও ইসেতে যায় না, মনে করে যে প্র্যাকটিস করে তারপরে বাসায় যাব, মানে ক্লাসের প্রতি তাদের একটা গুরুত্ব আছে, গুরুত্ব দিতে হবে ভাই। দেখেন, আর প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। একটা ক্লাস আপনি কোনো কারণে মিস করে ফেলবেন, পরের ক্লাসে আর তাল মিলাতে পারবেন না, মনে হবে যে আমার দ্বারা হবে না, আমি পারছি না, বুঝছি না, এরকম মনে হবে। তো কোনো কারণে ক্লাস মিস করে না। আপনি যদি মনে করেন আমি বাসায় প্র্যাকটিস করে নেব, বাসায় ক্লাস রেকর্ড ভিডিও দেখে করে নেবো, ভাই এটা প্র্যাকটিক্যাল জিনিস। আপনি আরও একটা ধৈর্যের বিষয়, এই 2 ঘন্টা আপনি কি বাসায় সময় দিতে পারবেন? ধৈর্য আসবে মোবাইলে কিংবা কম্পিউটারে দেখে, আর কিন্তু ম্যাক্সিমাম আপনাদের কম্পিউটার নাই, তো ফোনে তো কোনোভাবে দেখা সম্ভব না। এখানে আপনাদের ক্লাসে আসতে হবে। পরীক্ষা কি বিকালে হয়? আমরা হ্যাঁ, তাদের জন্য একটু সমস্যা। আচ্ছা, খেয়াল করেন, আমরা পরের স্টেপে যাই। আমরা ফিল অ্যান্ড স্ট্রোক দেখলাম, ফিল অ্যান্ড স্ট্রোকের কালারও চেঞ্জ করলাম, তাই না? আমরা পরের স্টেপে যাই। রেক্ট্যাঙ্গেল
রাউন্ডেড এটাও করছি। এবার ডুপ্লিকেট শিখবো, আনডু শিখেছি অলরেডি। এবার আমরা ডুপ্লিকেটের সাহায্যে বিজ বক্স দেখব। খেয়াল করেন, আমি এই রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আরও কিছু টুলস আছে। রেক্ট্যাঙ্গেল টুলের ডান সাইডে দেখেন নিচে একটা ছোটো অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নর মানে এর ভিতরে আরও টুল আছে। এই টুলগুলো আমরা বের করবো কীভাবে? হয় রাইট বাটন ক্লিক করবো অথবা লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। তাহলে দেখবেন এই টুলের ভিতরে আরও কিছু টুলস আছে, ওইগুলো আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা চলে আসবো পলিগন টুলে। পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি এভাবে টান দিই তাহলে দেখবেন একটা ষড়ভুজ তৈরি হবে, 6 কোণার একটা বক্স তৈরি হবে। এটার মাপ ডানে বায়ে সরে যেতে পারে। আমরা কি করব? কিবোর্ড থেকে শিফট প্রেস করব। আমি কিন্তু এখনও মাউসের লেফট বাটন ছাড়িনি। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করেছি, এতে করে মাপটা সমান থাকছে। উপরের মাপটা দেখেন সমান থাকছে। এইবার এটার আমি শুধুমাত্র ফিল কালার রাখবো, নান আর স্ট্রোক কালারটা নান করে দেবো। স্ট্রোক কালার নান এখান থেকে করতে চাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক করবো স্ট্রোকের উপর, স্ট্রোকটা উপরে আসলে এখান থেকে নান করে দিলাম। আবার ফিল কালারে ধরে ফিল কালারটা উপরে উঠায় রেখে দেবেন। এইবার এটার কালার আমি এই কালারটা করছি, কুমলা কালার করছি। এই পজিশনে রাখলাম। আমরা এখন শিখবো ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট কিভাবে করা যায়? কিবোর্ড থেকে আমি যদি অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিই, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিই, তাহলে এর একটা ডুপ্লিকেট হবে। এবং এই ডুপ্লিকেটটা আমি যদি একইভাবে নিচের দিকে করতে থাকি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, তাহলে এর ডুপ্লিকেট এক এক করে হতে থাকবে। এরপর খেয়াল করেন, আমি এই সবগুলোকে সিলেক্ট করব। আগে তো আমরা ক্লিক করে সিলেক্ট করেছি, এখন আমরা এই সবগুলো সিলেক্ট করতে হলে কি করতে হবে? ভাই এদিকে আমি আপনার করতে দিব, এখন মাউসটা ছেড়ে দেন। এইগুলো সবগুলোকে সিলেক্ট করব, করে একটু জুম করলাম। কিভাবে জুম করলাম? অল্টার ধরে আমি চাকাটা ঘুরালাম। এবার অল্টার চেপে ধরে আমি এই পজিশনে নিয়ে আসলাম, একটু নিচের দিকে নিয়ে আসলাম, নিচে ডানে। এবার এই 2 লাইনই ধরতে হবে। 2 লাইন ধরে অল্টার চেপে ধরে আমি ডান দিকে নিয়ে আসছি। এবার সরি, এটা অল্টার ধরা হয়নি। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, তাহলে মধুমাছির যে শেপ বা স্ট্রাকচার প্যাটার্ন এগুলো আমরা তৈরি করতে পারছি। তো এটা আপনাদের করে দেখাতে হবে। এটা কিভাবে করবেন আমি প্রথম থেকে দেখাই। খেয়াল করেন, আপনারা এখানে লেফট বাটন ক্লিক করে ধরবেন, এর ভিতরে পলিগন টুলে যাবেন। যাওয়ার পরে এখানে ছোট করে একটা শেপ তৈরি করবেন, এটাতে ব্যাকা হয়ে যায় ডিফল্টভাবে নিতে গেলে। সেক্ষেত্রে সোজা করতে হলে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, তাহলে দেখবেন মাথাটা সোজা থাকছে। এরপর কি করব? এটা একটু নিচের দিকে টেনে নিয়ে আসবো। নিয়ে আসার পর অল্টার চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম, এই পজিশনে রাখলাম। এরপর কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করতে থাকবো। আচ্ছা, এটা নিচের দিকে দেখতে চাচ্ছি, তাহলে একটু জুম আউট করি, অল্টার চেপে ধরে চাকাটা ঘোরালাম। এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এবার এই সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব। অবশ্যই সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে একটা বাউন্ডারি তৈরি করব। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে একটা বাউন্ডারি তৈরি করব। এই বাউন্ডারির ভিতরে যা যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এবার আমি একদম জুম করে প্রথমটাতে যাই, যে এটার একটা অল্টার চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিব। এবার 2 লাইন হলো, এই 2 লাইন ধরে অল্টার ধরে এই পজিশনে রাখবো। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এই যে এই জিনিসটা আপনাদের এখন করে দেখাতে হবে। আমি যদি একটা এই পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি একটা বক্স ক্রিয়েট করি, এটা মাপ দেখেন উপর দিকতে সোজা হচ্ছে না, কারণ হচ্ছে নিখুঁতভাবে তৈরি করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এই টুলে থাকা অবস্থায় টান দিই, এই অবস্থায় যদি কিবোর্ড থেকে শিফট ধরি, তাহলে মাপটা সোজা হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমি যদি ছোট বড় করতে চাই, এটা আমি মনে হচ্ছে একটু বেশি বড়, এখানে প্যাটার্নটা মানাবে না, আমি ছোট করব। সেক্ষেত্রে ছোট করলে, শুধু এইভাবে ছোট করলে এর আকৃতি বিকৃত হয়ে যায়। এর সমাধান কি? শিফট ধরতে হবে। এই যে শিফট ধরে আমি যদি এটা এভাবে বাউন্ডিং বক্স থেকে ছোট করি, ভালো করে বুঝবেন, এটা সিলেক্ট করলাম, এভাবে যদি আমি বড় করি এরকম বিকৃত হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট ধরে রাখবো। শিফট ধরে যদি ছোট বড় করি এর মাপটা একদম অ্যাকুরেট থাকবে। মাপ বলতে এর যে স্পেক্ট রেশিও ওটা একদম অ্যাকুরেট থাকবে। এবার দেখেন এই দুইটা বিষয় ক্লিয়ার সবার? শিফট ধরলে একটা অবজেক্টের স্পেক্ট রেশিও সঠিক থাকে। এবার দেখেন এটা ধরলাম, এবার অলটা ধরে আমি এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। এই প্যাটার্নটা অনেকের একটু বিকৃত, মানে নিখুঁত হয়নি ভাই, এদিকে খেয়াল করতে হবে। আমি একটা নতুন বিষয় দেখাচ্ছি, এদিকে খেয়াল করো। এবার অলটা ধরে আমি যদি এটা টান দিই তাহলে এটা ডানে বায়ে চলে যেতে পারে, তাই না? আমার হাতের আন্দাজ ঠিক নাও থাকতে পারে। অলটা ধরে টান দিছি, এবার একই সাথে আমি যদি শিফট ধরি তাহলে এটা একদম সমানে থাকবে। আমি একই সাথে অলটারও চেপে ধরে রাখিছি, শিফটও ধরে রাখিছি, তাহলে এর মাপটা একদম অ্যাকুরেট নিচে সোজাভাবে থাকবে। এরপর দেখেন, আচ্ছা এটা করেন, এটা করেন, শিফট ধরে টান দেন, শিফট ধরে ছোট করবেন, শিফট ধরে টান দিবেন, মানে মাপটা যাতে সোজাভাবে নিতে পারেন। এই জিনিসটা একটু ট্রাই করেন। ওইগুলো আগেরগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন, আগেরগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন। প্রবলেম কি, সমস্যা? আচ্ছা, শিফট ধরে টান দেওয়ার বিষয়টা সমান করে টানা বা ছোট বড় করা, শিফট ধরে ছোট বড় সবাই করতে পারছেন? আচ্ছা এবার দেখেন আমরা এই প্যাটার্নটা এবার নিখুঁতভাবে করার চেষ্টা করি। সবাই এদিকে খেয়াল করেন, আমি এটা ডিলিট করে দিলাম। এটা যদি আমি টান দিই, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ডুপ্লিকেট হতে থাকবে। কিন্তু যদি আপনি কোথাও ফাঁকা জায়গায় ক্লিক করেন, ডি সিলেক্ট হয়ে গেল, এখন যদি আপনি কন্ট্রোল ডি চাপ দেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনার অবশ্যই টান দিয়ে সিলেক্টেড থাকা লাগবে। এইভাবে টান দিলেন, এবার সিলেক্টেড থাকতে হবে। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে ডুপ্লিকেট হতে থাকবে। এবার এই সব ধরে আমি শিফট ধরে এটা একটু ছোট করে নিলাম। এবার দেখেন এই সবগুলোকে ধরে আমি অলটা চেপে ধরে একটু নিচের দিকে নিয়ে আসছি। নিচে নিয়ে আসছি বলতে এই কোণাটা, এই ফাঁকের ভিতরে যেন মাপটা ঠিকঠাক থাকে। দেখছেন কিভাবে রাখছি, কোন পজিশনে রাখছি, বুঝতে পারছেন? এই দেখেন এর কোণাটা এর মাঝামাঝি রাখার চেষ্টা করেছি, বুঝতে পারছেন বিষয়টা? এর এই যে এই কোণাটা এর মাঝামাঝি রেখেছি। এবার এই দুইটাই ধরতে হবে, এই দুইটাই ধরতে হবে, ধরে ডান দিকে নিয়ে যেতে হবে এবং মাঝের যে ফাঁকার অংশটুকু এটা যেন মোটামুটি সঠিক থাকে। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এটা সবাই ট্রাই করেন। সাদার বাইরে চলে গেছে, তাই আপনি চাইলে এগুলো সব সিলেক্ট করে শিফট ধরে এটা ছোটও করে দিতে পারেন, সবগুলোও ছোট করা যাবে। ওকে, সাদার বাইরে থাকুক, সমস্যা নেই, চাইলে ছোটও করে দিতে পারছেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা প্রথম টুল দেখেছি এবং এই রেক্ট্যাঙ্গেল টুলটা দেখলাম। রেক্ট্যাঙ্গেল টুলের পুরো টুলসগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, যেটার মাধ্যমে চতুর্ভুজ আঁকা যাচ্ছে। দেখেন এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের এদিকে খেয়াল করেন সবাই। এই টুলসগুলো আমরা পুরোপুরি দেখবো, এই 4-5টা যা আছে। তো এখানে এই টুলটা নেওয়ার পরে আমি সরাসরি চলে যাব সিলেকশন টুলে, কারণ এটা যদি আমি ছোটো বড়ো করি, কালার চেঞ্জ করতে চাই, যাই করতে চাই, আমি আগে সিলেকশন টুলে চলে যাব। কারণ এই টুলে থাকা অবস্থায় যদি আপনি মুভ করতে যান তাহলে তো আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? এই জন্য অনেকের এই নতুন অবস্থায় ভুলটা হয়ে যায়। দেখেন এই টুলে থাকা অবস্থায় এটা যদি আমি সরাতে যাই বা সিলেক্ট করতে যাই তাহলে তো হবে না, তাই না? যদি একটা ক্লিক করেন এই টুলে থাকা অবস্থায় আমার একটা বক্স চলে আসবে যে আপনি
কতটুকু একটা বক্স ক্রিয়েট করতে চাচ্ছেন, এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে আমার চলে যেতে হবে সিলেকশন টুলে। আমি এগুলো আগে ডিলিট করে দিই। তো এই বক্সটা আমি চাচ্ছি যে কালার চেঞ্জ করব, তাহলে কি করব, উপর থেকে এখান থেকে কালার টালার চেঞ্জ করতে পারছি, কিংবা এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারছি। আবার কালার চেঞ্জ করা যায়, এখানে কালারের প্যানেল আছে, এই যে কালারের প্যানেল আছে, এখান থেকেও কালার চেঞ্জ করা যাবে। আরও সিস্টেম আছে, এইচএসবি সিস্টেম অনেক, এগুলো বিস্তারিতভাবে আমি পরবর্তীতে ক্লাসে দেখাবো। এইবার আসি, আচ্ছা এটা একটু ডার্ক কালার করে দিই। এবার আসি যে এটা তো প্রথমটা অপশন পেলাম, এটা ছোট বড়ও আপনারা শিখেছেন। আর যদি একই সাথে একটা বক্স ক্রিয়েট করতে চান, যে বক্সটা একদম 4টা বাহুই সমান হবে, তাহলে কি করবেন, এভাবে ড্র্যাগ করার সময় দেখেন আমি এটা লম্বা হয়ে যাচ্ছে। আমি 4টা বাহুই সমান করতে হলে একই সাথে শিফট প্রেস করব, শিফট প্রেস করলে 4টা বাহুই সমান হবে, প্রথম কথা। এরপর এটা আমি যদি ছেড়ে দেওয়ার পর আবার সিলেক্ট করে এটার অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে আমি বড় করতে চাই, তাহলে একই সাথে শিফট ধরে টান দিতে হবে, শিফট ধরে টান দিতে হবে। আর এর একটা ডুপ্লিকেট নিতে হলে কি করব, অল্টার চেপে ধরে টান দিব, অল্টার চেপে ধরে টান দিব, তাহলে এর ডুপ্লিকেট তৈরি হবে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে এটা আমি একদম মিডিলে রাখতে চাচ্ছি, তাহলে আমি অ্যালাইন সম্পর্কে সামনের ক্লাসে দেখাবো না, আমি আপাতত মিডিলে রাখছি। এবার দেখেন এটা আমি চাচ্ছি যে বড় করব, কিন্তু এই সেন্টারকে কেন্দ্র করে। আমি এমনি নর্মালে বড় করলে দেখেন ডান দিকে বড় হচ্ছে, কিন্তু আমার আর্টবোর্ডের মাঝে রয়েছে, আর্টবোর্ডের মাঝ থেকেই বড় হবে। তাহলে এই সিস্টেমটা করব কিভাবে, শিফট এবং একই সাথে অল্টার প্রেস করব, তাহলে মিডিল বা সেন্টারকে কেন্দ্র করে এটা বড় হবে বা ছোট হবে, সেন্টারকে কেন্দ্র করে ছোট হবে বড় হবে। আর নর্মালে টান দিলে এক সাইডের থেকে বড় হবে। একই সাথে শিফট এবং অল্টার চেপে ধরলে এই কাজটা হয়। এইবার আমরা এর ভিতরে টুলগুলো দেখব। সেকেন্ড টুলটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আমরা তো এমনি নর্মালে কর্নারগুলো রাউন্ডেড করতে পারি, এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে এই ডটে ক্লিক করে টান দিলে এটা রাউন্ডেড কর্নার হয়। কিন্তু আমি যদি চাই যে সেকেন্ড অপশনটা এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আমি যদি এইভাবে টান দিই তাহলে এর কর্নারগুলো রাউন্ডেড কর্নার হবে। কিন্তু এর মাপ যদি আমি নিজে থেকে লিখে দিতে চাই, এই কর্নার কতটুকু হবে কি না হবে, তাহলে এই টুলে থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি, একটু আগে আমরা এমনি নর্মাল রেক্ট্যাঙ্গেল টুল থেকে এই দুইটা অপশন পেয়েছিলাম, হাইট ওয়াইড দিতে পারছিলাম, কিন্তু এখানে নতুন করে কর্নার রেডিয়াস অপশনটাও পাচ্ছি, তাই না? কর্নার রেডিয়াস আমি 75 দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি। দেখেন 75 হয়েছে এই কর্নার রেডিয়াস। আমি এর মানটা যদি আরও কমাই দিই তাহলে কি হবে দেখেন, আমি এটা ডিলিট করে দিলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলে এই পপ আপটা আসবে। তো আমি যদি এখানে 20 দিই এবং ওকে দিই, তাহলে দেখেন এর কর্নার রেডিয়াসটা অনেক কম, তাই না? এটা যত বাড়াবো তত বেশি রাউন্ডেড হবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সেকেন্ড টুলটা দেখলাম, তাই না? রেক্ট্যাঙ্গেল দেখলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দেখলাম। এরপর আসছে এলিপস। এলিপস মানে বৃত্ত বা সার্কেল। এই যে আমি যদি বৃত্তের যে অরিজিনাল যে শেপ একদম বৃত্ত, সেটা যদি ঠিক রাখতে চাই তাহলে অবশ্যই শিফট ধরে টান দিতে হবে। শিফট ধরে টান দিলে এটা মাপটা ঠিক থাকবে। আরেকটা বিষয়, আমি যদি চাই একদম মাঝখানে, আমি আর্টবোর্ডের একদম মাঝে আমি বৃত্তটা নিব, তাহলে মাঝে গেলে দেখবেন এই মাঝ বরাবর গেলে মাউসের কার্সার এই যে এখানে সেন্টার, দেখছেন সেন্টার লেখা আসছে, এই পয়েন্টটা হচ্ছে আর্টবোর্ডের একদম সেন্টার পয়েন্ট। এখানে যদি আমি অলটা চেপে ধরে টান দিই তাহলে ওইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি করবে। এবার একই সাথে অল্টারের সাথে আমি শিফট ধরলে বৃত্তটা একদম অ্যাসপেক্ট রেশিওটা ঠিকঠাক থাকবে। এই হচ্ছে এলিপস টুলের বিষয়াদি। এবার এলিপস টুলের, আমি যদি এলিপস টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি তাহলে হাইট ওয়াইডের মাপ আলাদাভাবে দিতে পারবো। এই যে হাইট ওয়াইডের মাপ দিচ্ছে। এখন এখানে আরেকটা বিষয়, এটা তো ওকে, এটা তো ক্যান্সেল। এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ, এটা যদি আমি এটাকে বলা হয় লিঙ্ক বলে, লিঙ্ক। তো এটা যদি লিঙ্ক করে দিই, আমি যদি একটার মান পরিবর্তন করি, দুইটাই মান পরিবর্তন হবে। দেখেন উপরেটা চেঞ্জ করছি, নিচেরটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর এটা উঠাই দিলে ইন্ডিভিজুয়ালভাবে উপরেটা চেঞ্জ করা যাবে, নিচেরটাও চেঞ্জ করা যাবে। তো আমি এটা যদি 700 লিখি এবং নিচেরটাও যদি 700 লিখে, এইবার যদি আমি লিঙ্ক অন করি, এবার যদি এটা
700 লিখতেছে 70 লিখে ফেলেছি। এবার যদি লিঙ্ক অন করে এবার চেঞ্জ করি তাহলে দেখবেন দুইটার মানই সমান থাকছে, মানে এটার মান চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ হবে। এটা আমি যদি লিখেও দিই 500 পিক্সেল ওকে দিই তাহলে 500 একদম অ্যাসপেক্ট রেশিও সমান থাকবে। এই হচ্ছে এলিপস টুলের বিষয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর পলিগন টুল। পলিগন টুল তো অলরেডি দেখলেন, এটা ষড়ভুজ। আমরা চাইলে এর যে বৃত্তের ব্যাস এটা চেঞ্জ করতে পারি। এটা এই টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি এবং এখানে শুধু রেডিয়াসটা চেঞ্জ করা যাবে, কত পিক্সেল রেডিয়াস বলতে একটা বাহুর মান, আর এখানে কয়টা কর্নার নিব। আমি যদি 9টা কর্নার নিই ওকে দিই তাহলে দেখবেন এখানে 9টা মানের 9টা কর্নার তৈরি করেছে। কর্নার না, সাইড। সাইড বলতে কি বোঝায় বলেন তো? এই যে এইটাকে বলে এক সাইড। তল, কয়টা তল। আচ্ছা, এবার এখানে আমি 9-এর বদলে আরও বাড়িয়ে দিলাম, 15 দিলাম। এই দেখেন 15টা তল আছে এখানে। একইভাবে আমি যদি এই টুলে থাকা অবস্থায় আমি টান দিই, আর আমি এখনও মাউসের লেফট বাটন ছাড়িনি, মাউসের লেফট বাটন এখনও চেপে ধরে রাখেছি। এবার কিবোর্ডে যে 4টা অ্যারো চিহ্ন আছে, আপ ডাউন লেফট রাইট, তো আমি ডাউনটাতে ক্লিক করলে এর মান কমতে থাকবে, সর্বোচ্চ ত্রিভুজ হবে। একটা করে বাড়ালে চতুর্ভুজ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে আস্তে আস্তে কর্নার বাড়ানো যাবে, কমানো যাবে। ঠিক আছে, এইভাবে কর্নার বাড়ানো যাবে, কমানো যাবে। এরপরে আসছে স্টার্ট টুল। স্টার্ট টুলেও একই কাহিনী। এই টাইনে অবস্থায় আমি যদি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে এর যে কর্নারগুলো এগুলো বাড়তে থাকবে। তো এটা আপনারা সবাই ট্রাই করেন, আমি যা যা দেখালাম এগুলো সবাই ট্রাই করেন। আমি বুঝতে না পারলে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা মিস করে গেলাম, আরেকটা আছে ফ্লেয়ার টুল, মানে এটা সূর্যের রশ্মির মতো কিছু একটা তৈরি করে। এটা আমাদের বাস্তবে কোনো কাজে লাগে না, এটা স্কিপ, এটা কিছু না। এই টুল আমি ক্লিয়ার করলাম। এখন আপনারা এটা ট্রাই করেন সবাই, যা যা বললাম। প্রথমে রেক্ট্যাঙ্গেল, তারপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করবেন, এলিপস করবেন, যেভাবে বললাম এভাবে সবাই ট্রাই করেন। আচ্ছা, এভাবে বললে আমার মনে হয় সবাই বিভ্রান্ত হয়ে যাবেন, যারা নতুন আছেন বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটা একটা করে করতে বলি, সেটা হচ্ছে কিনা আমি সেটা আবার আপনাদের দেখে আসবো। প্রথমে আমি সেকেন্ডটাতে যাই, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এই টুলে থাকা অবস্থায় যদি একটা ক্লিক করেন, এই যে এখানে উচ্চতার মাপ আর হচ্ছে চওড়ার মাপ, ওয়াইড এবং হাইটের মাপ এখান থেকে দিবেন। 666 দিলাম হচ্ছে ওয়াইডের মাপ, আর হাইটের মাপ দিলাম 500 দিয়ে রেডিয়াস কর্নার এটা দিলাম 50। এই যে এইভাবে মানগুলো চেঞ্জ করে দেখাবেন, দেখে ওকে দেন। দেখি সবাই পারেন কিনা। কত দিলাম বলেন তো? 666/500/50, কর্নার হবে 50 রেডিয়াস। এই যে এখানে যা, আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এই মাপটা নেওয়ার পরেও আমরা এর রেডিয়াসের মানটা চেঞ্জ করতে পারি। এই যে এখানে টান দিয়ে চেঞ্জ করতে পারি, আবার এই দেখেন এই কন্ট্রোল প্যানেল থেকেও এখান থেকেও চেঞ্জ করা যায়। এই অপশনটা অনেকে শো হয় না, এখানে শেপ অপশন পাবেন। এই যে শেপ, এখান থেকে আপনারা এর রেডিয়াসটা চেঞ্জ করতে পারবেন। তো এত ডিফল্টভাবে যাওয়ার দরকার নেই, এইগুলো অতটা দরকার না, আমাদের কাজের অতটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপর এলিপসটা ধরেন, এলিপসটা ধরে এভাবে ড্র্যাগ করেন, এমনি নর্মালে নেন, শিফট ধরে নেন, শিফট অল্টার ধরে নেন, শিফট অল্টার ধরেও টান দিবেন। শিফট অল্টার ধরে টান দিলে সেন্টারকে কেন্দ্র করে বড় হয়। নর্মালে টান দিলে শিফট ধরে এভাবে বৃত্ত কয়েকভাবে নিয়ে দেখেন, নিতে থাকেন, বৃত্ত নিতে থাকেন অনেকগুলো। অল্টার ধরে টান দেন, শিফট অল্টার ধরে টান দেন, নর্মালে টান দেন, সব রকমভাবে টেনে টুনে দেখেন। ট্রাই করতে হবে। বৃত্ত নেওয়া হয়েছে সবার। প্রথমে নর্মালে টান দেন, দেখেন হচ্ছে ওর মাপটা ঠিক থাকছে না। তারপরে শিফট ধরেন, মাপটা ঠিক থাকছে। শিফট অল্টার ধরেন, তাহলে সেন্টার কেন্দ্র করে বড় হবে। এভাবে নেন, হয়েছে সবার? আচ্ছা, এবার দেখেন পলিগন টুলে যাবেন। পলিগন টুলে গিয়ে একটা যদি ক্লিক করি, আমরা সাইড কয়টা নিব, প্রথমে 6টা নেন, 7টা নেন, এরকম নিয়ে ওকে দেন।
এবার ড্র্যাগ করে টান দেন, তারপরে শিফট ধরে টান দিবেন, শিফট ধরে টান দিবেন, নর্মালে টান দিবেন, শিফট ধরে টান দিবেন, এবার শিফট অল্টার ধরে টান দিবেন। এরপর টেনে ধরে ওই কিবোর্ডে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, নিচেটা ক্লিক করলে কর্নার কমবে, উপরেটা ক্লিক করলে কর্নার বাড়বে। টেনে ধরে তারপরে অ্যারো চিহ্নতে ক্লিক করতে থাকেন। সব রকম ট্রাই করবেন, ঠিক আছে? একইভাবে স্টার্ট টুলে চলে যান। একইভাবে স্টার্ট টুলে গিয়ে নর্মালে টান দেন, তারপরে শিফট ধরে টান দেন, এরপর টেনে ধরে আপ অ্যারোতে ক্লিক করবেন কিংবা ডাউন অ্যারোতে ক্লিক করবেন। এরপর যদি ওই টুলে থাকা অবস্থায় ক্লিক করেন এবং পয়েন্টার কয়টা নেবেন এটাও সিলেক্ট করে ওকে দিতে পারেন। স্টার টুলে থেকে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, এবার ওই মাপ যোগ দিয়ে ওকে দেন। দেখি সবাই করেন, স্টার টুলটা ভালোভাবে করেন। পেরেছেন সবাই? দেখেন কম্পিউটার চালানো বা কম্পিউটারে যেসব ফাংশন আছে সব ইজি। মানুষ কম্পিউটার তৈরি করছে, এরকম সফটওয়্যার তৈরি করছে, আর আমরা সফটওয়্যারে কাজ পারবো না এটা কোনো কথা? অবশ্যই পারবো, আর সবই সহজ। ভালো মতো বুঝতে পারলে সবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে আমাদের। আচ্ছা, এই টুলস নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন এমন কোনো ব্যাপার আছে? নেই, এগুলো সবই সহজ, একদম পানির মতো। যারা বুঝতে পারেননি, আমার কাছে মনে হয়েছে ওই ভাইটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, দ্রুত কম্পিউটার কেনেন, বাসায় আপনার প্র্যাকটিস করতে হবে। এই বিষয়গুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমি সিলেকশন টুল আর স্টার্ট টুল আপনাদের যে কোর্স মডিউল সেট করা এখানে এই পর্যন্ত আজকের পর্যন্ত রাখছি। সামনের ক্লাসে আমরা কালার, ম্যাজিক, ওয়ান টুল এগুলো সম্পর্কে দেখব। টুলস, প্যানেল কাস্টমাইজ, ডিরেক্ট সিলেকশন টুল, এটা তো আপনাদের দেখাইছি অলরেডি। টুলস, প্যানেল কাস্টমাইজেশন, ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গেল টুল, এগুলো ধরবেন। আচ্ছা, আর একটু দেখানো যেতে পারে, কারণ এখনো 15 মিনিট সময় আছে। কিন্তু আমার ওই সামনের ক্লাসে তাল মেলানো কঠিন হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, আমি আরও কয়েকটা বিষয় ক্লিয়ার করি যেগুলো আসলে এই সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রয়োজন হয়। ধরেন আপনি এই কাজ করছেন, হঠাৎ করে আপনার ইউটিউবে যাওয়া প্রয়োজন। যাদের কম্পিউটার আছে তারা যদি মনে করেন আজ কয়েকটা ক্লাস আপনাদের কোনো বাসায় প্র্যাকটিসের প্রয়োজন হবে না, কিন্তু এর পরবর্তীতে আপনাদের বাসায় প্র্যাকটিসের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে ধরেন আপনি এই টুল এটা চালাতে চালাতে আপনার মনে হলো একটা ভিডিও দেখবেন, মানে ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। সেই ক্ষেত্রে এই টুলে থাকা অবস্থায় আপনি যদি নিচ থেকে ক্রোমে যান, ক্রোমে গিয়ে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন। আবার আপনারা যদি মনে করেন যে আবার ইলাস্ট্রেটরে যাব, এই যে নিচ থেকে এখানে ক্লিক করলে ইলাস্ট্রেটরে যেতে পারবেন। আবার মনে হয় যে মিনিমাইজ করব, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে মিনিমাইজ করে রাখতে পারেন। জাস্ট সফটওয়্যারে ক্লিক করলে, অ্যাপসে ক্লিক করলে এটা চলে আসবে। আর আপনারা ফেসবুক, ইউটিউব এগুলো সব ব্রাউজারে চালাবেন, এগুলো হচ্ছে আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই, এটা খুব ভালোভাবে আমরা ব্রাউজার থেকে চালাতে পারি। আচ্ছা, এরপর আপনারা এই সফটওয়্যার তো ইনস্টল দিতে হবে আপনাদের বাসার কম্পিউটারে। তো আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি সফটওয়্যারের লিঙ্ক দিয়ে রাখেছি এবং কীভাবে ইনস্টল করবেন প্রসেস দেখিয়ে রাখেছি। আপনারা খেয়াল করেন, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম লাস্টের দিকে আছে। এই যে সফটওয়্যারটার মাধ্যমে আপনারা কাজ করছেন, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হলে এই যে এখানে ক্লিক করলে আপনি ইলাস্ট্রেটর ইনস্টল দিতে পারবেন। এখানে ক্লিক করলে এই যে এটা ফটোশপ, সরি আমি যাব হচ্ছে ইলাস্ট্রেটরে, এই গুগল ড্রাইভে আপলোড করা আছে। জাস্ট এখানে ক্লিক করে এখানে ডাউনলোড এনিওয়ে দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। 1.3 জিবির একটা ফাইল, এটা ডাউনলোড দেওয়ার পরে কীভাবে ইনস্টল দিবেন
এই প্রসেসটা এই যে 2 মিনিটের এই ভিডিও দেখলে একদম পানির মতো আপনি বুঝে যাবেন, ঠিক আছে? একদম সহজে বুঝাই দেওয়া হয়েছে। এরপর কিভাবে কি করবেন না করবেন এই তো ক্লাসে আমরা দেখবই, এবং অন্যান্য যেসব সফটওয়্যার প্রয়োজন হয় সব কিছু আমি এখানে এই চ্যানেলের ভিতরে দিয়ে রাখিছি, এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন, ইনস্টল করবেন সব ছোট ছোট ভিডিও আকারে দিয়ে রাখিছি। তো এখানে কি কারো কম্পিউটার আছে বাসায়? কারোর কি বাসায় কম্পিউটার আছে? নাই। আচ্ছা, সবার তো চিন্তা ভাবনা আছে মাসখানেকের ভিতর কম্পিউটার কিনা, তাই না? তো এই যে আজকে মনে হয় একজন কিনতে গিয়েছে, সজীব নামে একটা ছেলে, না যশোর গিয়েছে, উনি কম্পিউটার কিনতে গিয়েছে, এই জন্য ক্লাসও মিস দিয়েছে। 60,000 টাকা বাজেটে আমাকে বলল। তো কম্পিউটার দ্রুত কিনতে হবে, আপনারা নির্দ্বিধায় এখানে আপনারা ব্যয় করতে পারেন। মানে এটা আপনারা যদি মনে করেন যে টাকাটা নষ্ট হবে না, তো আমি যদি কোনো কারণে শিখতে না পারি, সেক্ষেত্রে আপনার যদি টাকার থাকে তারা সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। সেকেন্ড হ্যান্ড যে দামে কিনবেন ওই দামে আবার বিক্রিও করতে পারবেন, ঠিক আছে? ধরেন একটা কম্পিউটারের দাম 60-70 হাজার টাকা, আপনি সেটা 40,000 কি 35,000 সেকেন্ড হ্যান্ডে কিনতে পারবেন। এবার ওইটা যদি বিক্রি করতে চান আপনি ওই দামই পাবেন, ঠিক আছে? তারা এই কাজটা করতে পারে। বাজেট কমসে কম 15-20 রাখবেন, 15-20-এর নিচে হইলে আসলে ভালো হয় না। আর ল্যাপটপ কেউ কিনতে যেন না, যদি থেকে থাকে সেটা ইউজ করেন, কিন্তু ল্যাপটপে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না, ওটা অনেক স্লো কাজ করে। তো বিষয় হচ্ছে আমরা যে প্রসেসে এগোচ্ছি, আমরা আশাবাদী আমি যে আপনারা 6 মাসের ভিতরে ইনশাল্লাহ ইনকাম পর্যায়ে যেতে পারবেন। আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টরা যদি পেরে থাকে আপনিও পারবেন। তো এখন বিষয় হচ্ছে আজকের মতো এই পর্যন্ত রাখছি। 4:50 বাজে, সামনের ক্লাসে সময় মতো চলে আসেন, ওই লেট করেন না। আমি 3টা থেকে শুরু করব, যেহেতু আপনি একটা টপিকস মিস করে গেলেন, পরে আপনি বুঝতে পারলেন না, এটা তো সমস্যা। একটু টাইমলি চলে আসবেন সবাই, 10 মিনিট আগে আসেন, সমস্যা নেই, কিন্তু 10 মিনিট লেট করেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সামনের ক্লাসে দেখা হচ্ছে।